নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প একটি প্লেন ক্র্যাশের ইতিহাস। লেখক গজেন্দ্র কুমার মিত্র। মূল ঘটনাটা আপনারা সবাই জানেন, কারণ সব খবরের কাগজেই ফলাও করে ছাপা হয়েছিল বিবরণটা 3 কলম 4 কলম হেডলাইন দিয়ে। ছাপবার মতোই খবর। নতুন মজবুত আধুনিক হাওয়াই জাহাজ ছাড়বার আগে প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়াররা দেখে দিয়েছিলেন। যিনি চালাচ্ছিলেন তার এ কাজে 15 বছরের অভিজ্ঞতা। তার মধ্যে 5 বছর বিলেতি কোম্পানির কাছে কাজ করে কেটেছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন এস পাইলট হিসাবে। তিনি মদ খাননি বা কোনো নেশা করে চড়েননি গাড়িতে, তারও সাক্ষী আছে। আবহাওয়া চমৎকার ছিল। আকাশের কোণে খাঁজেও মেঘ ছিল না এক রত্তি, ঝড় বা জোর বাতাসও ছিল না। অথচ এরোড্রোম ছাড়বার আধ ঘন্টার মধ্যেই চালকের কণ্ঠ, যা কিছুক্ষণ পূর্ব পর্যন্ত বেশ প্রফুল্ল এবং আত্মপ্রত্যয়ী ছিল, যা সর্বশেষ খবর দিয়েছে যে তাঁরা তখন 8000 ফুট উঁচু দিয়ে চলেছেন। হঠাৎ বিনা আয়োজনে, বিনা নোটিশে, কোনো প্রকার বিপদের সম্ভাবনা পর্যন্ত না জানিয়ে নীরব হয়ে গেল। কথা কইতে কইতে টেলিফোনের লাইন কেটে দিলে যেমন হয় ঠিক তেমনই অকস্মাৎ কেটে গেল যোগাযোগটা। অন্তত নিচে মাটি থেকে যারা বেতারে সে যোগাযোগ রক্ষা করছিলেন তাদের তাই মনে হলো। সেই জন্যই তারা চিন্তিত হয়ে কর্তৃপক্ষকে খবর দিয়েছিলেন। তার ফলেই সন্ধানী ডাকোটা দুখানি খোঁজ করতে বেরিয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কোনো রকম প্রস্তুতিরও অবসর পাননি বোধহয় চালকের দল। একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ভস্মস্তূপে পরিণত হয়েছে নিচে মাঠে পড়ার সঙ্গে সঙ্গেই। চালক, সহকারী দল, এয়ার হোস্টেস, স্টুয়ার্ড এবং আরোহী মিলিয়ে সব শুধু 21 জনের মধ্যে একজনও রক্ষা পাননি। অনেকের দেহ শনাক্ত পর্যন্ত করা যায়নি, এমন বিকৃত হয়ে গেছে। বস্তুত অঙ্গারেই পরিণত হয়েছে অধিকাংশ দেহ। ঘটনাটা উপলক্ষ করে জনসাধারণের মধ্যে এবং কর্তৃপক্ষ মহলে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছিল। লোকসভায় প্রশ্ন উঠেছিল, প্রধানমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী সরকারিভাবে একটা তদন্তেরও আয়োজন করেছিলেন, কিন্তু তবু কোনো সুরাহাই হয়নি। সমস্ত ব্যাপারটার উপর যে গভীর রহস্যের চাদর ঢাকা পড়েছিল তা এক চুলও সরানো যায়নি। কোনো মীমাংসাতেই পৌঁছতে পারেননি অনুসন্ধানকারী তদন্ত কমিটি। কোথাও থেকে কারোর উপর কোনো দোষও চাপানো যায়নি। অবশেষে যান্ত্রিক গোলমালের একটা অজুহাত দেখিয়ে সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। যে বিশেষজ্ঞ কমিটির উপর এই তদন্তের ভার ছিল তারা বহু লোককে ডেকে পাঠিয়েছিলেন, বহু জেরা, বহু প্রশ্ন করেছিলেন তাদের। সেসব এজাহার লিপিবদ্ধ করতে কয়েক দিস্তা কাগজ খরচ হয়ে গিয়েছিল। সরজমিনে তদারকও করেছিলেন তারা। যে গ্রামে পড়েছিল জাহাজটা সেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের বিব্রত ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। সম্ভব অসম্ভব বহু লোকের কথা ভেবেছিলেন। অনেক রকম লোককে অনেক প্রশ্ন করেছিলেন, অনেককে একেবারেই অকারণেই। কেবল একটি লোকের কথা তাদের কারোর মাথায় যায়নি। পালাম বিমানবন্দরের রিসেপশনিস্ট সমর সেনকে কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে তা তারা একবারও ভাবেননি। সমর সেনের সঙ্গে
এলিস সুজন কাউরের পরিচয় ছিল, তাও কেউ বলেনি তাদের। এলিসের জন্যই যে এমন দুর্ঘটনা ঘটতে পারে তাই বা তারা কল্পনা করবেন কেমন করে? সুতরাং সমর সেনকে কেউ কোনো প্রশ্নই করেননি। সেও কাউকে কিছু বলতে পারেনি নিজে থেকে। যেটা পেরেছে সেটা হলো অষ্টপ্রহর মদে চুরচুরে হয়ে থাকতে এবং সেজন্য অনবরত কামাই করে করে চাকরি খোয়াতে। আর কোনো চাকরিই জোগাড় করে উঠতে পারেনি, কোনো উপার্জনের চেষ্টাও হয়ে ওঠেনি তার দ্বারা। তাই বলে মরতেও পারেনি। আজও বেঁচে আছে তারা। সবজি মন্ডি থেকে চাঁদনি চক পর্যন্ত দিন রাত ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে। কিছু পয়সা জোগাড় হলেই কোথাও গিয়ে পচাই মদ কিনে খায়। মদ ছাড়া কিছুই খায় না। কোনো চাটওয়ালা বা খাবারওয়ালা দয়া করে কিছু খাবার দিলে সেইটুকু খায়। পয়সা দিয়ে কোনো খাদ্যবস্তু কেনে না। পয়সা হাতে এলে শুধু মদ কেনে। পরপর 4-5 দিন খাবার না খেয়েও বেশ থাকে সে, তবে মদ চাই তার। আজও সে বেঁচে আছে। দিল্লিতে গেলে কোনো দিন না কোনো দিন তাকে দেখতে পাবেনই, তবে চিনতে পারবেন কি না জানি না। দারুণ গ্রীষ্মেও তার সেই পুরনো ছেঁড়া পশমি কোট পরে পথের ধারে এক কোণে বসে আছে নেশায় বুঁদ হয়ে। যেতে যেতে হয়তো গায়ে পাও ঠেকবে। চেয়ে দেখবেন দাড়ি গোপে সমাচ্ছন্ন, গায়ে 7 পুরু ময়লা জমে। একটা মাতাল বসে বসে ঢুলছে, নিঃশ্বাসের সঙ্গে বুড়বুড় করে ফেনা কাটছে মুখে। ঘৃণায় মুখ ফিরিয়ে চলে যাবেন। তখন একবারও মনে হবে না যে এই সেই একদা আল্ট্রা স্মার্ট সুদর্শন তরুণ সমর সেন, বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার, ব্রিলিয়েন্ট কনভারসেনিস্ট, বহু রমণীর স্বপ্নকামনার ধন, সেই এক এবং অদ্বিতীয় সেন। চিনতে পারা সম্ভব নয় তাকে। তার জন্য আপনি কিছুমাত্র কুণ্ঠিত হবেন না। আপনার কোনো দোষ নেই। দোষ তারও নেই অবশ্য। সত্যি সে এমন কিছু অন্যায় করেনি। মালতী সেহগালকে সে ভালোবেসেছিল এটা ঠিক, কিন্তু তাই বলে মালতী তার জীবনে প্রথমও নয়, একমাত্রও নয়। মালতীও তা জানত। তবে কেন মালতীর এমন উদ্ভট ধারণা হলো যে সমর যেন তাকেই বিয়ে করবে? তাও হয়তো করত সমর। হয়তো মালতীর ঐকান্তিক প্রচেষ্টা সফলও হতো একদিন। কোনো মেয়ে যদি তার যথাসর্বস্ব পণ করে কোনো একজন পুরুষকে পাবার সাধনা করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সে পুরুষকে পায় সে। এই সাধারণ নিয়ম। তা সে পুরুষ যতই কেননা দুর্লভ এবং আপাতদৃষ্টিতে সে মেয়ের আয়ত্তের বাইরে হোক। মালতীও হয়তো সমরকে একদিন বাঁধতে পারত, কিন্তু তা সে পারল না। সেটা নিতান্তই মালতী সেহগালের ভাগ্যের দোষ, তার বিধাতার দোষ, যিনি বাঁচতে দিলেন না তাকে। নইলে বিশেষ করে মালতী বা সেদিন প্রায় জোর করেও প্লেনে গেল কেন? তার তো সেদিন ছুটি পাওয়ারই কথা। সুভদ্রা জৈনকে সিনেমা দেখার সুযোগ দিতে গিয়ে স্বেচ্ছায় নিজের ছুটি নাকচ করে দিয়ে পরপর 2 বেলা চাকরি করতে গেল। এটা মালতীর পক্ষে আদৌ স্বাভাবিক নয়। নিতান্তই যেন নিয়তি সেদিন টেনে নিয়ে গেল তাকে। আর সেই নিয়তিই যেন সামান্য একটা গাছে লাগিয়ে আছড়ে ফেলে দিল প্লেনখানাকে। নিয়তি বই কি, নইলে সে প্লেনের আরোহীদের মধ্যে 5 জন তো বেঁচে ছিল। মালতীও বাঁচতে পারত অনায়াসে, কারণ তার তখন পিছনেই থাকার কথা। ককপিটে গিয়ে চালকদের সঙ্গে আড্ডা দিতে যাবার কী দরকার ছিল তার?
এই ভাগ্য বা নিয়তিকে মেনে নেওয়াই উচিত ছিল মালতীর। সমর অন্তত তাই ভেবেছিল। আর সত্যি কথা বলতে কি, এটা নিয়ে সে তত মাথাও ঘামায়নি। মরে গেছে যে, সে তো মরেই গেছে। সমস্ত রকম চিন্তা, কল্পনা, বাসনা, কামনার ঊর্ধ্বে চলে গেছে। তার পক্ষে আর মানা না মানার প্রশ্নই তো ওঠে না। অবশ্য কয়েকটা দিন মন খারাপ হয়েছিল সমরের। বেচারি মালতী বড্ড ভালোবাসত সমরকে, এটা ঠিক। তা সেজন্যে সমর করেছেও ঢের। মালতীর মা বোন যাতে ইন্স্যুরেন্সের টাকাটা ঠিক পায়, সরকারি দেয় টাকাটা যাতে তাড়াতাড়ি আদায় হয়, তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে সে। কিন্তু তারপরেও যে তার কোনো কর্তব্য থাকতে পারে না, তা একবারও ভাবেনি। দুদিনের বিষাদ দুদিনে ঘুচে গেছে। অভ্যস্ত জীবনযাত্রায় গা ভাসিয়ে দিয়েছে আবার। এর মধ্যেই হঠাৎ এলিসের সঙ্গে একদিন পরিচয় ঘটেছে। পাঞ্জাবি ক্রিশ্চান মেয়েটি, খুব সুন্দরী কিছু একটা নয়, কিন্তু স্বভাবটি বড় মধুর। আর চালচলনে, চেহারায় কেমন একটি নমনীয় ভঙ্গুর ভাব, দেখলেই মায়া হয়। এই মায়া থেকেই তাকে আশ্রয় দেবার ইচ্ছা, তাকে সাহায্য করবার ইচ্ছা, এবং তা থেকে স্নেহ সহজ স্বাভাবিক গতিতেই আসে। সমরেরও তাই এসেছিল। এলিসের বন্ধু চন্দ্রলেখা ত্রিপাঠী মারফত আলাপ হয় ওদের। এমন তো কতই আলাপ হয়। সমরের জীবনে এইভাবেই তো কত মেয়ে এসেছে, কিন্তু এলিস যেন সেই প্রথম দিনটি থেকেই তার কাছে কিছু স্বতন্ত্র, কিছু মূল্যবান হয়ে উঠেছিল। 2-4 দিন আলাপের পরেই এই প্রথম সমরের ইচ্ছা হয়েছিল ওকে নিয়ে ঘর বাঁধতে। এলিসদের অবস্থা খারাপ বলে সমরই চেষ্টা করে এই চাকরি জোগাড় করে দিয়েছিল ওকে। কথা হয়েছিল যে বিয়ে ওরা করবে, কিন্তু গোপনে, কারণ এখনই বিয়ের কথাটা জানাজানি হলে হয়তো চাকরি থাকবে না এলিসের। অথচ ওর বুড়ো বাপ মাকে সাহায্য করবার জন্য চাকরিটা রাখা দরকার। সমর ওকে কথা দিয়েছিল যে এলিসের আয়ের একটি পয়সাও সে ছোবে না, তার নিজের যা আছে তাতেই কষ্ট করে চালিয়ে নেবে, সংসারী হয়ে, গৃহস্থ হয়ে। বাজে খরচা, শখ শৌখিনতা কমিয়ে দেবে একেবারে। এলিসের চাকরিটা 1-8 দিনে হয়নি, দীর্ঘ 3 মাসের চেষ্টায় তা হয়েছে। এর মধ্যেই একটু একটু করে ওদের প্রণয় জমে উঠেছে, বাগদত্তা হয়েছে ওরা পরস্পরের। আর কিছুদিন কাজটা না হলে সমর বোধহয় ওকে বিয়ে করেই ফেলতো। এলিসের বাপ মার সংসার চালানোর দায় শুদ্ধ নিজের কাঁধে নিয়ে। নিতান্ত চাকরিটা হয়ে গেল বলেই আর বাধা দিল না। চাকরিটা হয়েওছে খুব অল্প দিন। ট্রেনিং পিরিয়ড শেষ হয়েছে মাত্র দিন 7 আগে। এর মধ্যে মানে চাকরি হিসাবে আর একটি দিন মাত্র সে হাওয়াই জাহাজে বেরিয়েছিল, দিল্লি থেকে পাঠানকোট, পাঠানকোট থেকে দিল্লি, তারপরেই এই। এর মধ্যে যে কোনো গোলমাল আছে তা যেমন এরা কেউ ভাবেনি, সমরও না। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো সেই দিন বিপদের আভাসটা পেল, একেবারেই অস্বাভাবিকভাবে, আকস্মিকভাবে, কোনো প্রাক্তন প্রস্তুতি ছাড়াই। শেষ রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে সমর দেখল ঘরে নীল আলো জ্বালা, সামনের চেয়ারে বসে মালতী সেওগল। প্রথমটাও তো বুঝতে পারেনি, ঘুমের ঘোরে যেন সবটা কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল। তবে কি মালতী মরেনি? তবে কি এতদিন সবটা সে স্বপ্নই দেখেছিল, নাকি এখনই স্বপ্ন দেখছে সে? এখনো ঘুম ভাঙেনি তার। কিন্তু
বেশিক্ষণ তাকে দ্বিধায় রাখেনি মালতী। বিষাক্ত কণ্ঠে ফিস ফিস করে বলেছে সে, দেখো, তোমার ওই নতুন পেয়ারের লোককে সাবধান করে দিও, নাগপুর লাইনের প্লেনে কোনো দিন না উঠতে যায়। আমি অনেক সহ্য করেছি, কিন্তু ওর সঙ্গে এক প্লেনে একাঙ্গে যাওয়া এতটা আমি বরদাস্ত করতে পারবো না। কিছুই বুঝতে পারল না সমর। বেওকুফের মতো চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, কিন্তু তুমি, মানে এটা কোন সময়কার কথা বলছো? তুমি কি বেঁচে আছো এখনো, না আমিও মরে গিয়েছি, নাকি সময়টাই পিছিয়ে গেছে? আমরা সবাই সেই তোমার চাকরির সময় ফিরে গিয়েছি। হাসল মালতী সেহগল, তেমনি বিষাক্ত হাসি। বলল, প্রেমে পড়ে তুমি বড় বুদ্ধু বনে গিয়েছো সমর সেন, সোজা সোজা কথাও মাথায় ঢুকছে না। তোমরা যাকে মরে যাওয়া বলো, তা আমি মরে গিয়েছি, পুড়ে ছাই হয়ে গেছে রক্ত মাংসের দেহটা, যেটা নিয়ে তুমি খেলা করেছিলে একদিন, কিন্তু আর কিছুই মরেনি। আমার সমস্ত রিপু, সমস্ত বাসনা কামনা নিয়ে আমি পুরোপুরি বেঁচে আছি, আর তাই আছি বলেই আমার সমস্ত আশার শ্মশান ওই নাগপুরের নাইট প্লেনের মায়া কাটাতে আমি পারিনি। আমাকে ওর সঙ্গে সঙ্গে থাকতে হয়। দিনের বেলায় আমি স্বাধীন, এখানে ওখানে ঘুরে বেড়াই। যেসব জায়গাতে আমরা যেতাম, আড্ডা দিতাম, নাচতাম তোমার সঙ্গে, তোমার মিথ্যে প্রেম গুঞ্জনে নিজেকে সুখের সপ্তম স্বর্গে কল্পনা করতাম, সেই জায়গাগুলোতেও থাকি বেশিরভাগ। স্মৃতিতে সুখও আছে, জ্বালাও আছে, জ্বালাই বেশি বোধহয়, তবু সেই স্মৃতিই আগড়ে ধরে থাকি। তোমার কাছেও আসি মাঝে মধ্যে, সেও জ্বালা। ওই এলিসের পাশে তোমাকে দেখলে যেন বিছের জ্বালা ধরে আমার ওই দেহহীন অস্তিত্বের সর্বাঙ্গে। আমার দিকেও মিষ্টি চোখে চাইতে একদিন, কিন্তু সে যে কত দূর মিথ্যে, কত দূর ছলনা, তা বুঝতে পারি। এখন এলিসের দিকে যখন চাও, ঠিক সেই চাউনি দেখে এক এক সময় মনে হয় দিই শেষ করে দুজনকে। আবার ভয় হয়, মৃত্যুর পরেও যদি তুমি এলিসকে নিয়েও অমনি উন্মত্ত থেকে যাও, আমার দিকে ফিরে না তাকাও, তখন যে কোনো প্রতিকারের পথ পর্যন্ত থাকবে না। এবার সমরের বিহল ভাবটা কেটেছে অনেকটা, একটু বিরক্তও হয়ে উঠেছে। সে বেশ দৃঢ় কণ্ঠেই বলল, তুমি অনর্থক মিথ্যে শব্দটার উপর জোর দিচ্ছ মালতী। আমি তো এমন কখনো বলিনি যে তুমি আমার জীবনে একমাত্র, তুমিই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়, তোমাকে বিয়ে করব এমন আশ্বাসও তো দিইনি। এলিসের কথা আলাদা, সে খেলা করার মতো মেয়ে নয়, কেবলমাত্র ভোগেরও বস্তু নয়। সে আমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। তাকে নিয়ে আমার জীবন সার্থক হবে, পরিপূর্ণ হবে। সেই আমার জীবনে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। খেলা করে বেড়ানো শেষ হয়েছে আমার তাকে পেয়ে। জীবন এবার সত্যকার অর্থ খুঁজে পেয়েছে। তা জানি। ক্রূর শীতল একটা হাসি হাসে মালতী। মধুর মিথ্যে বলতেও যেমন তোমার জুড়ি নেই, তেমনি মর্মান্তিক সত্য বলতেও তোমার তুলনা বিরল। আর কি চমৎকার বলতে পারো সমর সেন। তুমি সাহিত্যিক হলে না কেন, লেখক হলে ঢের বেশি পয়সা রোজগার করতে পারতে। ধন্যবাদ, তোমার এই সাজেশন মনে রাখবো, ঈষৎ ব্যঙ্গের সুরেই বলে সমর। সেই সঙ্গে আরও একটা কথাও মনে রেখো, যেটা বলতে এসেছি বলেওছি খানিক আগে। বলতে বলতেই উঠে দাঁড়ায় মালতী বা মালতীর আত্মা।
আরও চাপা, আরও হিসিসিয়ে ওঠা কণ্ঠে বলে, তুমি অকৃতজ্ঞ নেমুখ হারাম। তোমাকে কোনো রকম হুঁশিয়ার না করে দেওয়াই আমার উচিত ছিল। জ্বলে পুড়ে মরতে। আমি যেমন আমার ভালোবাসার ধনে বঞ্চিত হয়েছি, চিরকালের মতো তুমিও তেমনি হতে। সেই ভালো ছিল, সেটিই তোমার উচিত প্রাপ্য। তবু আমি বলেই যাচ্ছি, ওই ছিচকাঁদুনি নেংটি মেয়েটা যেন কোনো দিন না আমার ওই লাইনে নাক গলাতে যায়। সামনাসামনি দেখলে আমি হয়তো নিজেকে সামলাতে পারবো না। অতটা জোর নিজের ওপর নেই, তা সাফ আমি বলে দিচ্ছি। বলতে বলতেই দপ করে নিভে যায় নীল আলোটা। আর সেই সাময়িকভাবে চমকে উঠবার সামান্য অবসরেই কোথায় যেন মিলিয়ে যায় মালতী সেহগল। তখনও যেন তার সেই সর্পিল কণ্ঠস্বর বাতাসে বাজছে, তখনও যেন তার বলা শেষ হয়নি। তারই মধ্যে চোখের পলক ফেলে আর দেখতে পাওয়া যায় না তাকে। তবে অন্ধকারের জন্য কোনো অসুবিধে হয় না। পর্দা ফেলা কাছের জানলার মধ্য দিয়েই দেখতে পায় সমর যে পূর্বের আকাশ ফর্সা হয়ে উঠেছে। তাড়াতাড়ি উঠে পড়ে সে। এতক্ষণ কে জানে কেন ভয়ের ভাবটা তার ছিল না। এবার একটু গা ছমছম করতে লাগলো, অথচ বিশ্বাসও হয় না কথাটা। এতক্ষণ কি স্বপ্নই দেখছিল সে, নাকি একটা মাথা গরমের কল্পনা? কিন্তু এই ভোরবেলা বেশ তো জেগে জেগেই দেখলো সে। সবটা কি স্বপ্ন হওয়া সম্ভব? দিনের আলো স্বপ্ন নয়, কলে জল আসাটাও স্বপ্ন নয়, তার চাকর মোহন সিং হিটারে চায়ের জল চাপাচ্ছে সেটাও স্বপ্ন হতে পারে না। এই তো সব দেখছে শুনছে, জেগেই তো আছে সে। মাঝখান থেকে ওইটুকু স্বপ্ন হবে? মনটা খারাপও হয়ে গেল সমরের। এলিস তার শুষ্ক চিন্তিত মুখ দেখে অনেক প্রশ্ন করল, কিন্তু তাকেও কথাটা খুলে বলতে পারল না। মিছিমিছি ভয় দেখিয়ে লাভ নেই। চাকরি করলে ওই গাড়িতে যাব না, এই গাড়িতে যাব না, এই সব চলবে না। মাঝখান থেকে নার্ভাস হয়ে হয়তো একটা কাণ্ড কারখানা বাঁধিয়ে বসে থাকবে। একেই এলিস বেশ ভীতু ভীতু ঠান্ডা ধরনের মেয়ে। আর সেই দিনই রাত্রে ব্যাপারটা ঘটল। নিতান্তই নিয়তি যেন টেনে নিয়ে গেল এলিসকে। তার ডিউটি নয়, কিন্তু কোনো নির্দিষ্ট ডিউটি তখনও ঠিক হয়নি তার জন্য। সেইটাই বোধহয় কাল হলো তার পক্ষে। নাগপুরের নাইট প্লেনে যার যাওয়ার কথা, পূর্ণিমা দীক্ষিত, একেবারে শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ল। ডিউটির জন্য রিপোর্ট করেও যেতে পারল না। এরোড্রোমে পৌঁছে ঘন ঘন বমি করতে লাগলো। সে সময় রিজার্ভের মধ্যে ছিল এলিস একা, সুতরাং তারই ডাক পড়ল। এখনই সেই প্লেনে তাকে যেতে হবে। আর মিনিট 15 মাত্র সময় আছে প্লেন ছাড়বার। সে গিয়ে চার্জ বুঝে নিক। সমর সেন তখন কাউন্টারে চার্ট দেখিয়ে যাত্রীদের পছন্দ মতো সিট কেটে মালের ওজন দেখে মাল বুঝে নিয়ে স্লিপ বিলি করছে। সে খবরটা পেল আরও মিনিট 5 পরে। কোনো মতে সময় করে এলিস ছুটে এসেছে তার সঙ্গে দেখা করে জানিয়ে যেতে। জানানো আরও দরকার, কারণ এখান থেকে বেরিয়ে ওদের একসাথে ডিনার খাবার কথা একটা নিভৃতে রেস্তোরাঁতে। নাগপুরের প্লেন, নাইট প্লেন, মাই গড! সমর সেনের মুখ বিবর্ণ হয়ে উঠল নিমেষে। কিন্তু তখনই ঠিক কাউন্টার ছাড়া যায় না, সামনে যাত্রীদের লম্বা কিউ। আশেপাশে নির্ভরযোগ্য কোনো বেকার বন্ধুও দেখা যাচ্ছে না। ওদিকে
খবরটা দিয়েই প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটেছে এলিস সুজন কাউর, কারণ তারও হাতে মাত্র 9 মিনিট সময় তখন। অবশেষে চন্দ্রশেখরনকে দেখতে পাওয়া গেল। দূরে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছে। সমর গিয়ে তাকে একরকম জোর করে টেনে নিয়ে এলো। প্লিজ প্লিজ চন্দ্রশেখরন, ফর হেভেন সেক 2 মিনিট তুমি কাউন্টারটা দেখো। পাশে শ্রীধরণী আছে, কিছু দরকার হলে জেনে নিও, আমি এখনই আসছি। সে ফিরে তাকালো না। হতচকিত চন্দ্রশেখরন তার কথাগুলো বুঝতে পারল কি না তাও দেখার জন্য অপেক্ষা করল না। অন্য যাত্রীদের ঠেলে সরিয়ে ধাক্কা দিয়ে যখন প্লেনের কাছাকাছি গিয়ে পৌঁছলো, তখন এলিস 2 ধাপ উঠে গেছে সিঁড়িতে। পিছন থেকে গিয়ে এলিসের সেই রেলিং ধরা হাতটা সজোরে চেপে ধরে বলল, না না, তুমি যেও না এলিস, এ প্লেনে তোমার যাওয়া হবে না, তুমি ফেরো লক্ষ্মীটি। এলিস অবাক। কি বলছো সমর? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই শেষ মুহূর্তে, তার ওপর নতুন চাকরি, না গেলে চলে কখনো? আর দ্বিতীয় রিজার্ভ কেউ নেই। তা হোক, না হয় চাকরি যাবে, আমি সেজন্য দায়ী। নেমে এসো প্লিজ, এ প্লেনে গিয়ে কাজ নেই। পাগল, আজ তো পাগল তুমি একটি। ছাড়ো ডার্লিং প্লিজ, চাকরি করি আর না করি সে তো পরের কথা, একটা দায়িত্ব তো আছে। আজ এমনভাবে এদের লেট ডাউন করতে পারি না। আর তুমিই বা এত ব্যস্ত হচ্ছ কেন? আজকের ডিনারটা কাল লাঞ্চে পুষিয়ে নেব। এই তো ভোরবেলায় ফিরে আসছি, ভালো করে সূর্য ওঠবার আগেই তোমার কাছে পৌঁছে যাব। এখন ছাড়ো, আমিই তো নার্ভাস জানতুম। তুমি এতদিন এখানে থেকেও এমন ছেলে মানুষের মতো কাণ্ড করছো কেন? হঠাৎ মালতী সেওগলের কথাটা মনে পড়ে গেল বুঝি? চমকে যেন আটকে উঠল সমর। সে কথাটা এলিস জানল কি করে? তারপরেই ভুলটা বুঝতে পারল। মালতীর মৃত্যুর কথাই বলছে এলিস, আজ ভোরের ব্যাপারটা নয়। কিন্তু তখন আর সময় ছিল না, কিছু বলাও গেল না। পিছন থেকে অসহিষ্ণু যাত্রীরা ধাক্কা দিচ্ছে। টিকিট চেকার ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে এলিস ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দ্রুত উঠে গেল ওপরে। কে একজন সমরকেও সরিয়ে দিল মৃদু ঠেলা দিয়ে। ততক্ষণে সমরেরও কতকটা সম্বিত ফিরে এসেছে। সত্যিই তো, এসব কি ছেলে মানুষই করছে সে? কি না কি স্বপ্নই দেখেছে, কিংবা নিজেরই মাথা গরম, তাই নিয়ে এত বাড়াবাড়ি করাটা ঠিক নয়। ছি ছি, কি মনে করলো এরা? এরপর এতটা উদ্বেগের কারণ যখন শুনবে এলিস, কি হাসাহাসি না করবে। সরে এসে দাঁড়ালো সে ব্যারিয়ারের ধারে। এখনই ছাড়বে প্লেন। একেবারে দরজা বন্ধ করার আগে যদি চকিতে একবার দেখা যায় এলিসকে, সেই আশায় কাউন্টারে ফিরে যেতে পারল না। কিন্তু শেষ যাত্রীটি উঠে যাবার পর নিচ থেকে সংকেত পেয়ে যখন দরজা বন্ধ করতে যাচ্ছে ওরা, সিঁড়িটা সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখতে পেল সমর। তত্তরিয়ে দ্রুত উঠে যাচ্ছে মালতী সেওগল। কোনো ভুল কি সংশয়ের অবকাশ নেই? দিবালোকের মতো উজ্জ্বল আলো চারিদিকে। সে আলোতেও স্পষ্ট দেখা গেল তার চোখ মুখ, চলনের ভঙ্গি, বেশভূষার ধরন সবগুলোই অতি পরিচিত সমরের। যেতে যেতে সমরের দিকে চেয়ে হাত নাড়ল সে। চোখে তার তেমনি বিষাক্ত বিদ্রূপের দৃষ্টি, মুখে তেমনি ক্রূর হাসি, যেমন আজ ভোরবেলা দেখেছিল সমর। পাগলের মতো একটা চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা দিয়ে যেন কোনো স্বর বেরোলো না।
আর বেরোলেও কোনো লাভ হতো না। ততক্ষণে প্লেনের বিপুল পাখা ঘুরতে শুরু করেছে। তার কর্ণপটভেদী শব্দে একক মানুষের গলার শব্দ ঢাকা পড়ে যেত। হাওয়ার ঘূর্ণাবর্ত সৃষ্টি করে বিপুল আকায় প্লেনখানা দূরে চলে গেল। বার কয়েক পাক খেয়ে ওপরেও উঠে গেল এক সময়। দূর শূন্যে শুধু তার লাল আলোটা দেখা যেতে লাগলো অনেকক্ষণ ধরে। সমর অনেকক্ষণ অবসন্নভাবে বেরিয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে এলো নিজের কাউন্টারে। চন্দ্রশেখরন ও শ্রীধরণী তাকে কি বলতে গিয়েও থেমে গেল। শ্রীধরণী উদ্বিগ্ন মুখে বেরিয়ে এসে তাড়াতাড়ি ওকে একটা গদিয়াটা চেয়ারে বসিয়ে দিয়ে প্রশ্ন করল, শরীর খারাপ বোধ হচ্ছে নাকি সেন? চন্দ্রশেখরন বেয়ারাকে তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা জল আনতে বলল। সমর সেন তাদের কি জবাব দিল তা বোধ করি নিজেও জানে না সে। অবশ্য একটু পরেই সুস্থ হয়ে উঠল। বারে গিয়ে এক গ্লাস ঠান্ডা বিয়ার খেয়ে মনের জোরও ফিরে পেল খানিকটা। ভয়টাকে ঠেলে সরিয়ে দিল চিন্তা থেকে। ছি ছি, আজ তার এসব হচ্ছে কি? মাথা খারাপ হয়ে গেল নাকি তার? এটা 20 শতাব্দী। প্লেন রাডার এসবও পুরনো হয়ে গেছে। মহাশূন্যে বিচরণ করছে মানুষ। প্রকৃতির সমস্ত রহস্যই বলতে গেলে আজ তার করতলগত। এই যুগে সে ভূত দেখছে? এ দেখাটাও নিশ্চয় তার অসুস্থ উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। আসলে ভয়েরই কারসাজি এটা। মালতীর দেহ ছাই হয়ে মিশে গেছে বাতাসে। ছুটি হয়ে গেছে, বাড়ি ফেরারই কথা, কিন্তু ঠিক তখনই ফিরতে ইচ্ছা হলো না সমরের। এলিস ফিরুক, দুজনে ভোরে বসে কফি খেয়ে যে যার বাসায় ফিরবে। এখানে বসেই অপেক্ষা করবে সে তার প্রিয়তমার। রাত 2:45 নাগাদ খবরটা এসে পৌঁছলো। হয়তো আর একটু পরে তাও হতে পারে। এখান থেকে ছাড়বার মাত্র আধ ঘন্টা বাদেই ঘটনাটা ঘটেছে। না, কারণ জানা যায়নি। কেউ বেঁচে আছে কি না তা এখনও বোঝা যাচ্ছে না। সকালের আগে বোধহয় বোঝাও যাবে না। তবে যত দূর মনে হচ্ছে আশা বিশেষ নেই। সকাল 8টায় পাকা খবর জানা গেল। কর্তৃপক্ষ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছেন আরোহী ও ক্রু মিলিয়ে 21 জনের একজনও বেঁচে নেই। আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।